দর্শক, জাগো নিউজের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা দুইজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সঙ্গে পরিচিত করানোর জন্য। আমরা তাদের সাথে কথা বলবো। শুরুতেই আমি তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ভারতের কলকাতা থেকে আগত পণ্ডিত দিশারি চক্রবর্তী, সন্তুর শিল্পী, সঙ্গীত প্রশাসক এবং গবেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। আমাদের সঙ্গে আছেন ইরানী বিশ্বাস, সাংবাদিক, লেখক, নাট্যকার ও নাট্য পরিচালক। দুজন হচ্ছেন দম্পতি। আমরা সাংস্কৃতিক একটা দম্পতিকে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দাদা, আপনি বাংলাদেশে এসেছেন। কলকাতার মানুষজন বাংলাদেশে এমনিতে খুব আদরণীয়। তো আপনি এসেছিলেন শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে, যেটি সংস্কৃতি মন্ত্রণালয় আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল এই অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠানটি কী ছিল এবং কি অভিজ্ঞতাটা কেমন ছিল? খুবই ভালো অভিজ্ঞতা হলো একটি, কারণ এখানে যেসব গুণী শিল্পীদের নিয়ে কাজ হচ্ছে তাদের স্মৃতিচারণের অনুষ্ঠান ছিল। প্রথম যে অনুষ্ঠানটি হলো সেটা হচ্ছে উস্তাদ আয়েত আলী খাঁ সাহেবকে নিয়ে, ওনার উপস্থিতিচারণ ছিল। এবং সেখানে আমি ওনার সৃষ্ট একটি রাগ কম্পোজিশন ওখানে বাজাই। আপনি একজন সন্তুর শিল্পী হিসেবে আর পরে একটি অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে উস্তাদ আলী আকবর খাঁ সাহেবকে নিয়ে। উনি আমার গুরু, স্থানীয় মানুষ এবং গুরু ছিলেন। তো ওনার ওপরও স্মৃতিচারণের অনুষ্ঠান হয়। সেইখানে আমি শিল্পকলার যেসব স্টুডেন্টসরা রয়েছে, মানে ইয়াং আর্টিস্ট যারা, মানে সরকারি শিল্পী যারা, তাদেরকে আমি একটা প্রশিক্ষণ দিয়ে উস্তাদ আলী আকবর খাঁ সাহেবের কম্পোজিশন শেখাই। শিখিয়ে ওরা সেটা অর্কেস্ট্রায় বাজায়। আপনার কি কোনো পরিবেশনা ছিল সেখানে? হ্যাঁ, আমার ছিল। আমার আগের অনুষ্ঠানটা ছিল, দুটো অনুষ্ঠান পরপর হয়েছে। হ্যাঁ, একই সন্ধ্যাবেলা হয়েছে, পরপর দুটো অনুষ্ঠান হয়েছে। তো দিদি তো ওখানে একটা দারুণ কাজ করেছেন। আচ্ছা, আপনি তো ছিলেন সেই অনুষ্ঠানে, আপনি দেখেছেন, তো সেটা একটু বলবেন কি অনুষ্ঠান? আমি ওস্তাদ আলী আকবর খানের উপরে একটা প্রবন্ধ পাঠ করেছি, লিখেছি, পাঠ করেছি। আচ্ছা, তো আমরা একটু শুনতে পারি সেই আপনি কি লিখেছেন, যদি সারমর্মটা একটু বলেন। সারমর্মটা হচ্ছে আলী আকবর খানের যে পাঠটা আমরা সাধারণত জানি, তার অন্য পাঠটা আমি উপস্থাপনা করেছি। তার মূল কারণ হচ্ছে তিনি, কারণ উনি ওই বাড়িতে ছোটবেলা থেকে একদম 6 বছর থেকে আর পরবর্তী 35 বছর পর্যন্ত ওই বাড়িতেই থেকে পড়ে খেয়ে একদম মানে গৃহপালিতভাবে সে বড় হয়েছে। এবং সে আলী আকবর খানের সরাসরি স্টুডেন্ট এবং দাদু বলে ডাকতেন, যার জন্য অনেক ব্যতিক্রমী ঘটনা জানেন। তো সেইভাবে আর কি আমার জানা, ওখান থেকে নিয়েই আর কি ঘটনাগুলো আমার লেখা। তো ওরকম ছিল একটা ঘটনা ছিল, ওনার তখন 4 বছর বয়স। তখন উনি ওনার বাবার সঙ্গে, মানে ওস্তাদ আলাউদ্দিন খানের সঙ্গে শান্তিনিকেতনে গিয়েছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর তখন ওখানে খাচ্ছিলেন সকালবেলা, ওখানে একটা রসের মিষ্টি খাচ্ছিলেন। তো উনি ছোট মানুষ, ওনার ওখান থেকে লোভ হচ্ছিল দেখে রবীন্দ্রনাথ কোনো কারণবশত ওই জায়গা ছেড়ে একটু দূরে গেছে, উনি এসে ওই ছো মেরে মিষ্টিটা নিয়ে নিয়েছে। ওনার বাবা ওটা দেখে যে মানে আলাউদ্দিন খান দেখে রেগে উনি তাড়া করে আসছে। তো ভয়ে উনি ওই মিষ্টিটা ছুঁড়ে ফেলে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িতে ওনার হাতটা মুছে দিয়েছেন। ওইটা দেখে ওনার বাবা আরো খেপে গেছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তখন বললেন যে ওকে কিছু বলবেন না, যে ছেলে আমার দাড়িতে হাত দেওয়ার সাহস রাখে সে বিশ্ব জয় করবে। তো পরবর্তীতে তিনি আসলেই জয় করেছেন। হ্যাঁ, বড় মানুষদের বড় সড় কাজ করবে, যদি আসলে আপাতত মনে হচ্ছে যেটা হাসির কোনো বিষয়। তো আপনি তো এর আগে মানে শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে এসেছিলেন, তো সেটা কি কারণ ছিল? সেটাও মানে বাংলাদেশে আপনি আসা যাওয়াটা আসলে আছে। হ্যাঁ, সেটা স্বাভাবিক বৈবাহিক কারণেই হয়েছে সেটা মূলত। তার আগে আমি আসতাম এখানে শিবপুরে এবং ব্রাহ্মণবেড়িয়ায় আলাউদ্দিন খাঁ সাহেবের যে পরিবারের মানুষরা রয়েছেন এবং ওনার যে বাড়িঘর রয়েছে সেগুলো দেখাশোনা করতে আমি আসতাম। এখানে আমাকে পাঠানো হতো ওখান থেকে, ইন্ডিয়া থেকে। এবং ওই পরিবারের অন্যান্য জায়গা, যেখানে মাইহারে যখন আছে, মাইহারেও আমি দেখাশোনা করতাম ওখানে বিভিন্ন জায়গা। তো আসলে আমি তো পরিবারের মধ্যে থেকে মানুষ হয়েছি, সেই জন্য একটা পরিবারের মানুষের মানে অংশ হয়ে গেছিলাম, যেটা হয় একটা সময়। তো আপনি যন্ত্র সঙ্গীতের প্রতি কিভাবে আকৃষ্ট হলেন? মানে সঙ্গীতের অনেক তো ধারা আছে এবং দেখা যায় যে অনেকে কণ্ঠশিল্পী হন। তো আপনার এই বিশেষ ধারাটাই বেছে নেওয়ার কারণটি কী ছিল এবং সন্তুর বেছে নেওয়ার কারণটি কী ছিল, দুটোই যদি একটু বলেন। না, আসলে ছোটবেলায় মা চেয়েছিলেন আমি কণ্ঠসঙ্গীত শিখি। আমার টনসিলের একটা সমস্যা হয় ছোটবেলায়। তো তখন মা বলে যে ডিসাইড করে যে না, ইনস্ট্রুমেন্টই শেখাবে আমাকে।
এবং তারপর আমি শিবকুমার শর্মা, পণ্ডিত শিবকুমার শর্মা, ওনার আমি বাজনা একটি অনুষ্ঠানে শুনি। আচ্ছা, ওইটি শোনার পরই মানে আমার মানে আমি চয়েস করি ভেতরে ভেতরে যে আমি এই যন্ত্রটা শিখতে চাই। এবং এই যন্ত্রটা শেখার জন্য আমি যখন গুরুদের কাছে যাই, ঘটনাচক্রে হলো যে আমার যারা গুরু ছিলেন তারা কেউই কিন্তু আমার এই যন্ত্রটি বাজাতেন না। হ্যাঁ, আমি সেটাই আবার বলেছি, আলাউদ্দিন খান তো চরণ বাজাতেন। হ্যাঁ, এবং ওনার যে সিতার, ওনার যে পুত্র এবং পৌত্র যারা মানে আশিস খাঁ সাহেব, ধানেশ খান, আমিনা পেরেরা, ওনার যে সব নাতি নাতনিরা যারা রয়েছেন, তারা প্রত্যেকে অন্য যন্ত্র বাজান। আমি তাদের কাছ থেকেই কিন্তু মিউজিকটা শিখেছি, মূলত যদি বলতে চান আসলে মিউজিকটা শিখেছি। একদম শুরুর দিকে ধানেশ খাঁ সাহেব কিছু টেকনিক্যাল জিনিস ডেভেলপ করেছিলেন সন্তুরের, বেসিক জিনিসগুলো বাজানোর জন্য, যেটা ওনাদের ঘরানার যে স্টাইল, মাইহার ঘরানা যেটা বলি আমরা, তানসেনের ঘরানা আমরা বিনকারি স্টাইলে বাজাই, ওই যে পরম্পরা, সেটার জন্য যেটুকু দরকার ছিল সেটুকু করেছে। তারপর যেটা আমাকে মূলত শরৎ শিখতে হয়েছে, সেতারের অংশ শিখতে হয়েছে। আমি পণ্ডিত শঙ্কর ঘোষের কাছে গিয়ে পাকওয়াজ শিখেছি। তো কেন ওইগুলো যেহেতু আমাদের ধ্রুপদের ঘরানা, পাকওয়াজের বোলবাণী না জানলে এই স্টাইল অফ প্লেইংটা করা যায় না খুব ভালো সুন্দর করে। তো এই করতে করতে বিভিন্ন যন্ত্র সঙ্গে সঙ্গে মানে আসলে আমার নিজের আগ্রহ ছিল ছোটবেলা থেকে। মানে মূল আগ্রহের জায়গাটা হচ্ছে সন্তুরের ডেভেলপমেন্ট করার জন্যে, এবং সেটাকে মূল শাস্ত্রীয় সঙ্গীতের মূল যে ধারা সেই পথে বাজানোর জন্য, সেই পদ্ধতিতে বাজানোর জন্য। সন্তুর যেভাবে বেজে এসেছে সেটা তুলনামূলকভাবে মূল যে শাস্ত্রীয় সঙ্গীত, যেটা ধ্রুপদ বা খেয়াল বলি, তার থেকে একটু লঘুভাবে বেজে এসেছে, মূলত ঠুমরি অঙ্গে। তো যেহেতু ধ্রুপদ অঙ্গের আমি তালিমের সুযোগ পেয়েছি, তো সেইটাকে যাতে সন্তুরের মধ্যে দিয়ে আমি প্রকাশ করতে পারি সেটার চেষ্টা। আচ্ছা, সঙ্গীতের খুব কঠিন কঠিন শব্দ, এটা আমি বুঝবো না, আমি শুধু সূত্রধর হিসেবে আজকে কাজ করছি। তো এটা তো নিশ্চয়ই আপনি জনপ্রিয় করেছেন। আমি যতটা আমাকে ফেসবুকে বা অন্যান্য জায়গায় আপনি গণমাধ্যমে যেভাবে খোঁজখবর যতটা আপনার সম্পর্কে জেনেছি, যে দেখে আপনি সেখানে অনুষ্ঠান করেছেন এবং সেই সম্ভবত টিকিট কেটে লোকজন সেই অনুষ্ঠানগুলো দেখছে। তো সেটাকে কেমন পেশাগতভাবে এটা নেওয়ার ক্ষেত্রে আসলে সেটা কতটা ঝুঁকিপূর্ণ বা কেমন বিষয়টা? দেখুন, ঝুঁকি তো সব পেশাতেই আছে। আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমি কতটা ভেতর থেকে চাইছি, আমার তাগিদটা কতটা, এবং সেই তাগিদটা শুধুমাত্র কি আমার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকছে, না সেটা সমাজের কি কল্যাণমূলক কোনো কাজে লাগছে, সমাজের কাজে লাগছে, রাষ্ট্রের কাজে লাগছে, সেই কাজটা, সেটা আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমি কিন্তু শুধুমাত্র আমার যে শিক্ষাটা সেটা আমি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আমি কিন্তু ছড়িয়ে দিতে চাই। এবং ছাত্রছাত্রী তৈরি করতে চান, উত্তরাধিকারী তৈরি করতে চান, একদম শুধু এবং শুধু কলকাতাটা, দুই বাংলাতেই আপনি ছড়িয়ে দিতে চাচ্ছেন এবং সেটা নিয়ে কাজ করছেন। একদম, কারণ এইটাই হচ্ছে রুট আমাদের। আলাউদ্দিন খাঁ সাহেব, আলিবর খাঁ সাহেব, তারা এই দেশের মানুষ, কিন্তু আজকে এই দেশে তাদের মানে সেই চর্চা সেইভাবে নেই, সেই প্রচারণা, সেই শ্রদ্ধা, সেই অনুশীলন, সেটা আসলে নেই। শ্রদ্ধাটা হয়তো ভেতরে রয়ে গেছে, শ্রদ্ধার জায়গায় রয়ে গেছে, কিন্তু সুযোগটা তো পেতে হবে এখানকার স্টুডেন্টদের, বা এমনকি এখানকার শিক্ষকও যারা থাকতে না, এমনকি এখানকার যারা শিক্ষকও রয়েছে তারাও তো প্রশিক্ষিত নয়। তারা তো আলাউদ্দিন খান বা আলী আকবর খান, আমি যেভাবে পেয়েছি ওনাদেরকে, আশিস খানকে পাচ্ছি, আপনি দেখেছেন তার সঙ্গ করেছি, একদম সঙ্গ মানে অসাধারণ এক একদম বাড়িতে থেকে ঘন্টা মানে এরকম কিংবদন্তি মানুষজনের সান্নিধ্যে আপনি ছিলেন। আমরাও খুবই আজকে আনন্দিত এবং গর্বিত যে আপনাকে কাছে পেয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খান ছাত্র, সরাসরি তাকে আমরা কাছে পেয়েছি, তার সঙ্গে কথা বলছি, পণ্ডিত দিশারি চক্রবর্তীর সঙ্গে আজকে কথা বলছি, আমাদের খুব ভালো লাগছে। জি দাদা, আপনি বলুন। তো আমি সত্যি চাই সেটা বাংলাদেশে তো ভীষণভাবে প্রয়োজন সেটা, আর বাংলাদেশের যে নতুন জেনারেশন তারা ভীষণ ট্যালেন্টেড আমার মনে হয়, নিঃসন্দেহে। কারণ এখন বাংলাদেশ যেভাবে এগোচ্ছে, শিল্প সংস্কৃতিতে যদি পাশাপাশি এগোয়, তাহলে একটা কিন্তু মানে এটা আমাদের ভারতবর্ষের জন্য খুব ভালো। আমার নেবার কান্ট্রি যদি একদম নেবার কান্ট্রি যদি ভালো না হয়, মানে প্রতিবেশী ভালো না হলে কি করে সম্ভব? সেটা সম্ভব না, সম্ভব নয় এটা। জি, আমরা দুই বাংলা নিয়ে কথা বলছি দিদি, আমরা যেটা সম্মিলনের কথা বলছি, কিন্তু আক্ষরিক অর্থে একটা সম্মিলন এখানে ঘটে গেছে। এই পার বাংলার কন্যা, ওপার বাংলার বরকে আপনি বিয়ে করেছেন। তো এটা কিভাবে হলো, এটা যদি একটু বলেন। এর সঙ্গে আপনি প্রশ্নটা ব্যক্তিগত হলে এই করছি যে এর সঙ্গে আসলে আমাদের সাংস্কৃতিক যোগসূত্র, সেটারও একটা সম্পর্ক আছে।
সত্যি বলতে কি এটা মনে হয় ঐশ্বরিকভাবে হয়েছে। তার কারণ হচ্ছে আমি ভীষণ মিউজিক লাভার, আর ক্লাসিক্যাল আমি খুব পছন্দ করি, আর বিশেষ করে ইনস্ট্রুমেন্ট। আমি ইউটিউবে আমার ঘরে অল টাইম মিউজিক বাজে, আমি যা কাজই করি না কেন। তো এরকম আমি সবসময় শুনি 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 হঠাৎ করে একবার এই আশিস খান মিউজিক স্কুলে আমি ঢুকেছিলাম মিউজিক শুনতে কলকাতা, মানে এখানেই মানে অনলাইন ইউটিউবের মধ্যে মানে অনেক কিছু দেখতে ঘাটতে ঘাটতে চলে আসে না, ওরকম দেখলাম, ঢোকার পরে দেখলাম অনেকগুলো মিউজিক বাজছে। শান্তুরটা আমার কাছে একদমই আননোন ছিল ওই সময়টাতে। তো এর আগে আমার আননোন মানে হচ্ছে আমরা তো শিবকুমার শর্মাই জানি, আর আদার্স আসলেই আমি তখন শুনিনি। হঠাৎ করে ওর শুনলাম এবং ওইটার সাথে এটার মধ্যে অনেক তফাৎ একটা মিউজিক বাজনাটা। তা আমার কাছে মনে হলো যে এটা একদম অন্যরকম, আমার এত ভালো লাগে। প্রথম দিকে যেটা বাজায় মানে আলাপের অংশটা আমার ভীষণ পছন্দ, কারণ ওটা শুনলে না ঘুম চলে আসে, আর মানে মনে হয় ধ্যানের মধ্যে আছে এরকম লাগে, যেটা শিবকুমার শর্মার মধ্যে একটু একটু চটুল হয়, সেটা ওর মধ্যে না। ওর মিউজিকটা একদম তফাৎ লাগলো আমার কাছে, ওটা আমি অনেকবার শুনলাম। তারপরে ওখানে দেখি নাম লেখা আছে দিশারি চক্রবর্তী, তো ওইটা তো ইউটিউবের মানে ফেসবুকের সাথে লিংক করা, ওখানে আমি একটু ক্লিক করে ঢুকলাম, তার মনীষী কি মানে কেমন আপনি আমাকে অনেক লিংক পাঠাতেন দাদা বিভিন্ন পরিবেশনা, তো আমি দেখলাম কি আছে, তো ওখানে দেখলাম আমার ওর একটা প্রোফাইল দেওয়া। আমি ভাবছি এটা হয়তো অল্প বয়সের, কারণ এই ধরনের মানুষ অনেক অবশ্যই বেশি বয়স হবে, 80-টাশি হবে আমি ভাবছি, আমার ধারণা। তো আমি হচ্ছে একটা ফেসবুক মানে দিয়ে রাখলাম যে যদি অ্যাকসেপ্ট করে, যদি না করে তো কিছু করে না। দেন হচ্ছে তার মধ্যে উনি কবে অ্যাকসেপ্ট করেছেন আমি জানি না, অনেক দিন পরে 1 বছর পরে হঠাৎ করে আমি দেখি যে আমার মেসেঞ্জারে একটা টুং করে একটা আওয়াজ হলো, কি হলো, একটা আসছে বিউটিফুল। তার মানে আমার স্টোরিতে একটা ছবি দেখে সে আমাকে কমেন্টস করছে। এই হলো ফার্স্ট আমাদের মুখোমুখি দেখা, মানে আলোচনা না, মানে দেখা যে হ্যাঁ যে সে লিখেছে এটা। এর আগে তখন আমি আবার ঢুকলাম তার প্রোফাইলে, ঢুকে দেখি মেসেঞ্জারে যে আমরা 1 বছর আগে সে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু এর মধ্যে আমাদের মুখোমুখি কোনো চ্যাটিং হয়নি। সে হয়তো কখনো কিছু দিয়ে রাখছে, আমি হয়তো ওই যে সবাই মতন গড়পাত্রায় কিছু একটা মানে দিয়ে দিছি, সে হয়তো ওটা লাইক করে কোনো কমেন্টস করছে, কিন্তু আমি দেখিনি, এরকম ব্যাপার। তো ওই দিন আমি আবার ঢুকলাম, ঢোকার পরে আবার দেখলাম, তখন আমি ভাবলাম যে একটা এরকম মানুষের সঙ্গে কথা বলবো, তার সম্পর্কে আবার একটু জানি, আবার রিসার্চ করলাম। তারপরে আমি তাকে লিখলাম যে আপনি যে যন্ত্রটা বাজান ওটা আমি খুব পছন্দ করি। সে আমাকে বলল যে আপনি পছন্দ করেন? আমি বললাম হ্যাঁ, মানে তার কাছে ওটাই যে বিষয় হতেই পারে না, এটা কঠিন জিনিস। হ্যাঁ, দেন আমি আবার তাকে বললাম, তারপরে এটা ব্যাপারে আমি অনেক কথা বললাম। সে তো তখন ক্লাস করতেছিল, আমাকে বললো আমার ক্লাসের টাইম হয়ে গেছে, আমি কি ক্লাসের পরে আপনার সঙ্গে কথা বলতে পারি কিনা। তা আমি ওয়েট করলাম, সে ক্লাস শেষ করলো, দেন আবার আমাকে নক দিল, আমরা মেসেঞ্জারেই চ্যাটিং করতেছি। এর মধ্যে তখন আমি একটা টক শো করতাম, তখন আমি টক শোর জন্য ওকে আমি বললাম, কিছুদিন কথা বলার পরে আমি তাকে একটা প্রস্তাব দিলাম, ভয় সে দেখলাম বিশাল জানাশোনা মিউজিক নিয়ে। আমি তাকে বললাম যে আমি একটা টক শো করি, আপনি কি আমার টক শোতে একটু গেস্ট হবেন? সে আমাকে বললো আপনি মিউজিক সম্পর্কে কি জানেন, আপনি আমার ইন্টারভিউ নেবেন? আমার তো আবার একটু লাগলো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি জেনে নেব, তো আপনি যদি সময় দেন। তারপরে সে আবার লম্বা টাইম দিয়ে একটা টাইম দিল, ওই টাইমে আমি তার একটা নিলাম। তো এর মধ্যে তো আমি পড়ালেখা করে ফেলেছি এই যে ইন্টারভিউ করব তার সম্পর্কে এবং আদার্স মিউজিক সম্পর্কে। তারপরে 1 ঘন্টার একটা ইন্টারভিউ করলাম, তখন আমি তাকে বুঝাই দিলাম যে আমি কিছু জানি। তারপরে থেকে তারও হয়তো আগ্রহ হলো এবং আমারও। সে তো মানে আমি নন মিউজিক্যাল, এই জন্য সে আমার সঙ্গে আমাকে ওরকমই তাচ্ছিল্য। তো আমিও তাকে বুঝাই দিলাম যে আমিও কিছু মিউজিকের বুঝি, হ্যাঁ কম না। দেন আস্তে আস্তে এই মিউজিক নিয়ে কথা হতো। দেন এর মধ্যে আবার আমার দিল্লিতে যাওয়ার একটা হলো, আমি দিল্লিতে গেলাম, সে আমাকে আমন্ত্রণ জানালো প্রায় 6 মাস পরে, বললো যে কলকাতা আসে। আমি দিল্লি থেকে কলকাতা আসলাম, তারপরে আমাদের দেখা হলো সামনাসামনি এই প্রথম। তারপরে দেখা হওয়ার থেকে ভালো লাগা, জি হ্যাঁ, এরপর থেকে আপনারা এখন আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বাস করছেন। তো আপনি তো কলকাতা যাচ্ছেন, দাদার অনুষ্ঠান দেখছেন এবং দাদার কর্মকাণ্ড সেখানে দেখছেন, সেটা নিয়ে যদি একটু বলেন। আমরা তো আসলে দাদার সম্পর্কে খুব বেশি জানি না, দর্শকরা যাতে বুঝতে পারেন যে আসলে উনি কত বড় মাপের একজন শিল্পী। আমি যেটা বলি যে আমার পার্সোনালি, কারণ এই যে আমি বললাম আমি তার ইন্টারভিউ প্রথম করেছিলাম, এবং সেখান থেকে আমি বুঝেছি যে আসলে কি মিউজিক পারফর্ম যতটা করে আমি মানে দেখে মুগ্ধ, তার চাইতে আমি বেশি মুগ্ধ ওর পাণ্ডিত্য নিয়ে। কারণ সে মিউজিকের আদ্যপান্ত প্রচুর জানাশোনা, মানে ওইটা একটা সাগর। হ্যাঁ, আমি বলবো যে ওর মধ্যে ডুব দিলে একটা সাগর ওর। তো তখন থেকে আমি ওকে বললাম যে এই যে জানাশোনা, যেটা তুমি জানো, ওটা
অন্যকে মানে জানানো উচিত। তারপর থেকে ওর মানে এর আগে টিচিং নিয়ে ওর খুব একটা বেশি অতই ছিল না, কিন্তু আমি ওকে ইন্সপায়ার করেছি যে পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাও, কারণ কি সবাই এই নলেজটা দিতে পারে না বা সবাই এত জানেও না। আমি অনেককেই দেখেছি বা সেই আগ্রহটাও থাকে না অনেককেই দেখেছি, আমি চ্যালেঞ্জ করব যে ও যতটা জানে মানে ওর ধারে কাছেও মানে ওরকম কেউ জানে না, কারণ ওর ব্যক্তিগত আগ্রহ আছে বলেই ও পড়ালেখা করে ভালোবাসা আছে, শ্রদ্ধা। হ্যাঁ, আর অনেকগুলো ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসাবে আছে মিউজিকের উপরে, বা ও সাউন্ডে খুবই ভালো, সাউন্ড ডিজাইনার হিসাবে ওর কিন্তু বিভিন্ন শাখায় আসলে কাজ হ্যাঁ করছে। তারপর মেকিং এ ওর খুব ভালো আছে। তো এই জন্য বললাম যে শুধু পারফর্ম না, তার পিছনে যেগুলো ব্যাকগ্রাউন্ডের কাজগুলো অনেক ভালো জানে। তো দাদা, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা আসলে কেমন দুই বাংলায় যদি বলেন, ওখানকার অবস্থা, আমাদের বাংলাদেশের অবস্থা, এবং ভবিষ্যতে যে আপনি শেখাতে চাচ্ছেন তাদের অবস্থাটা বা কেমন, যদি একটু তুলনামূলক একটু কন্টেম্পোরারি আলোচনাটা যদি একটু করেন যে আসলে কেমন অবস্থা বা কেমন হওয়া উচিত। না, আগে জানতে চাই যে কেমন কি অবস্থায় আছে। না, অবস্থানগত জায়গা থেকে একটা তো আমরা বাধার সম্মুখীন হচ্ছি, সেটা হলো যে দুটি বিষয়ের। একটা হচ্ছে আপনার কাছে যেমন সারা বিশ্বের মিউজিক ওপেন হয়ে গেছে, তো আপনার কাছে চয়েস অপশনটা অনেক বেড়ে গেছে, ঠিক আছে। এবং সেইখানে আমরা তুলনামূলকভাবে দেখছি যে আমার এই সঙ্গীতটা সঙ্গে একটা তুলনামূলক জায়গায় আলোচনার জায়গায় আসছে, কিন্তু সেইটা যে তুলনামূলক যে আলোচনাটা হচ্ছে সেইটা না ঠিক আমি এই মিউজিক সম্বন্ধে জেনে এই আলোচনাটা করছি না। আচ্ছা, কারণ মনে করুন মানে যিনি আলোচনাটা করছেন না জেনেই করছেন, না জেনে করছেন কিরকম, বা যিনি যে চয়েস করছেন বিষয়টাকে, মনে করুন আজকে পপ মিউজিক বা রক মিউজিক এগুলো বেশি অনেক পপুলার, সেই তুলনায় শাস্ত্রীয় সঙ্গীত একদমই পপুলার না। কিন্তু যে মিউজিকটা এত পপুলার, যার পেছনে বেশি মানুষ ছুটছে, তারা এটা ভেবেই দেখছে না সেটা কিন্তু আমার ঐতিহ্যের মধ্যে পড়ে না, সেটা রুট না, মানে হ্যাঁ আমার রুট নয়, কারণ সেটার বয়স খুব বেশি হলে 100 বছর, আর এখানে একটা 5000 বছরের একটা ইতিহাস নিয়ে বসে আছি আমি। তো আমি 5000 বছরের ইতিহাস নিয়ে আমি কখনোই ওই 100 বছরের বাচ্চার সঙ্গে লড়াই করতে যাব না। ফিউশনের একটি ট্র্যাডিশন এখন আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে যদি আপনার বক্তব্য থাকে। না, এবার ওইটাই তো বলছি, এই রুটটাই ফিউশনে গিয়ে পৌঁছাচ্ছে যখন, এবার তখন একই সমস্যা হচ্ছে। আমরা ওই মিউজিকটা যত সহজে নিতে পারছি শিখে, এটার জন্য তো সময় দিতে হবে, ঠিক আছে। কিন্তু এটাও একটা ঠিক যে শাস্ত্রীয় সঙ্গীতকে যেভাবে ব্যাখ্যা করা হয়, আমি পার্সোনালি যখন শিক্ষা গ্রহণ করার পর আমি যেভাবে দেখেছি বিষয়টাকে, এবং আমি অন্যান্য শাখাগুলোতেও কাজ করেছি শাস্ত্রীয় সঙ্গীত বাদ দিয়ে, অন্যান্য সঙ্গীতের যে শাখাগুলোতে, তাতে কাজ করতে গিয়ে যেটা ভীষণভাবে আমার মনে হয়েছে, এটা অনেক সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই রাস্তাটা আছে। কেন আধুনিকভাবে বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি হয়েছে, সেইগুলো সুযোগ সুবিধাগুলো নেওয়া প্রয়োজন, যেটা এখনকার যারা টিচাররা রয়েছেন তারা ঠিক ওটার সঙ্গে সবাই, মানে আমি বলবো মাস স্কেলে শাস্ত্রীয় সঙ্গীতের মানুষরা ওটার সঙ্গে জুড়তে পারছেন না। তাদের মধ্যে এখনো একটা ওই আমি ডাইরেক্ট শেখাবো, তাকে দেব, কিন্তু এটা তো যত বেশি আমি দিয়ে দেবো, ছড়িয়ে দেবো মানুষের মধ্যে, আমি ইউটিউবের মধ্যে দিয়ে, ফেসবুকের মধ্যে দিয়ে, তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। হ্যাঁ, এটা তো কুক্ষিগত করে রাখার বিষয় না। হ্যাঁ, এখন একেবারে উস্তাদ ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত বলেই যে সেটা সরাসরি গিয়ে বংশ পরম্পরা থেকে বেরিয়ে যেতে হবে, বংশ পরম্পরা থেকে বেরোতে হবে। দারুণ একটা জায়গায় কথা বলেছেন আপনি। এখন যেটা এখনো যেটা রয়েছে রুটেড ভাবে, মানে ভেতরে একটা, মানে সে বংশ পরম্পরার মধ্যে না থাকলেও তার সেই বংশের প্রতি, সেই বংশ হয়তো কেউ এখন সেই শিক্ষাদানের যোগ্যতাই হারিয়ে ফেলেছে তারা, কিন্তু তাও সেই বংশকে মহান ভাবা হচ্ছে, ব্যক্তি প্রধান, তাই না? আলাউদ্দিন খান সাহেব একটা খুব অসাধারণ কথা বলতেন উনি, যে আমি তো উইল করে দিয়ে যেতে পারবো না সঙ্গীতটা কাউকে, সেটা যার নেওয়ার ক্ষমতা আছে সে নিয়ে নেবে, যার আধার ধারণ করার ক্ষমতা আছে সেই আধারে সে পাত্রে ভরে নিয়ে চলে যাবে। এটা তো উইল করে দেওয়া যায় না যে আমার সন্তানই হবে, না ওস্তাদের সন্তান তো ওস্তাদ হয় না, নাও হতে পারে, মানে সম্পদের উত্তরাধিকারী হতে পারে, কিন্তু কোনো জ্ঞানের উত্তরাধিকারী সেভাবে আসলে কিন্তু হয় না, এবং সেটা থেকে বেরোনো প্রয়োজন। এবং পুরো জায়গাটাই আমার মনে হয় গুরু শিষ্য পরম্পরা যেটা ছিল আমাদের ঐতিহ্য, যেটা ব্রিটিশরা এসে ভেঙে ফেলেছে, মূলত ব্রিটিশরা আসার পরে ওটাকে ধ্বংস করে, ওরা এই পরম্পরাটাকে নষ্ট করে দেয় ওরা। কেন ওরা বুঝতে পারে
এই মানে আমাদের গুরু যা শিষ্য কিছু পরম্পরার ঐশ্বর্য মধ্যে আছে, একদম এই গুরু যা শিষ্য কিছু পরম্পরার মধ্যেই আছে, সম্পদ আছে সেগুলো এই রাখা যাবে না। একদম না, সেটাকে ধ্বংস করতে হবে। তার জন্য স্কুলের সিস্টেমটা দেখুন অন্যরকম হয়ে গেছে, টিচারের সঙ্গে সেই বন্ডিংটাই নেই Bonding টা এখন। নেই। শ্রদ্ধাবোধের জায়গাটা না মানে শিক্ষা তো আসলে পাঠ্যপুস্তকেই কেবল থাকে না না, না, সামগ্রিকভাবে জীবন দর্শন বা সেদিনই তো আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন। আমি বললাম আমি উস্তাদ আলী আকবর খান ইউনিভার্সিটিতে পড়েছি, আমি উস্তাদ আশিস খান ইউনিভার্সিটিতে পড়েছি। অসাধারণ উত্তর। এর থেকে বড় ইউনিভার্সিটি কি আছে? ইউনিভার্সিটি তো হতে পারে না, তাদেরকে নিয়েই তো সমস্ত এটাই গবেষণা, কিন্তু, সমস্ত তাই কাজ। তো তারা যা করে গেছে তারা যা করে গেছে সেটাই সেটাই। ইউনিভার্সিটি। মানে ওই পর্যন্ত তো পৌঁছানো যাচ্ছে না, এই আধুনিক যন্ত্রপাতি দিয়েও জ্ঞান কোন বিজ্ঞান দিয়েও তো ইউনিভার্সিটিতে পৌঁছানো যাচ্ছে। যা আমি শিখেছি কোন ইউনিভার্সিটিতে পাওয়া যাবে গেলে? কোন ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না? নিঃসন্দেহে। আপনার সঙ্গীত জীবনে অত্যন্ত বর্ণাঢ্য এবং আপনি অনেক পুরস্কারও পেয়েছেন, সেটা একটু জানতে চাচ্ছি যে সেগুলো কেমন ছিল। খুব বা ছোটবেলা কি অভিজ্ঞতা? থেকেই মানে আমার সৌভাগ্য বলবো, ঈশ্বরের আশীর্বাদ বলবো যে বিভিন্ন মানুষজন মানে 9 বছর বয়স থেকে মানে আপনি সঙ্গীতের প্রতি মানে একদম মানে প্রফেশনালি বাজানো শুরু করে দিই বাহ, 9 বছর বয়সে, এবং 10 বছর বয়সে আমার প্রথম প্রাপ্তি শুরু হয়। আচ্ছা, তো 10-এ পাই এবং 12 বছর বয়সে আমি বিদেশ থেকে পাই। মানে পুরো এশিয়াতে মানে অত কম বয়সে এর আগে কেউ কোনো বিদেশি যে অ্যাওয়ার্ড যাকে বলে একেবারে, আচ্ছা, সেটা অফিসিয়ালি কেউ পায়নি আমার আগে, অন্তত শিল্পকর্মের জন্য বাহ, অসাধারণ। সেটা পাই। এবং তার 2 বছরের মাথায় ইউএনওর 1995 সালে ইউএনওর 50 বছর পূর্তি ছিল, সেখান থেকেও আমাকে ওরা পুরস্কৃত করে ইউএনও থেকে। নিঃসন্দেহে আপনার বড় পুরস্কার হচ্ছে আপনি যে ছাত্র তৈরি করছেন, উত্তরাধিকারী তৈরি করছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। আমি সেটাই এবং মনে করি। সঙ্গীত মানে শাস্ত্রীয় সঙ্গীত আপনার দ্বারা উপকৃত হবে এমনকি সেটা আমি আমরা বলছি বিশ্বাস যে করি। যে তারা যে ডেডিকেটেড মিউজিশিয়ানই হতে হবে এরকম কোনো কথা নেই। না। আমার কাছে অনেক স্টুডেন্টস এরকম আছে জি, যারা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আচ্ছা, ঠিক আছে, বিদেশি কোম্পানিতে আছে। তারা বলছে শিক্ষার মধ্যে দিয়ে যেটা তারা পায়, এই যে মনে করুন একটা স্ট্রেসের মধ্যে দিয়ে সে যাচ্ছে, বলছে গুরুজি আপনার কাছে ওই 1 ঘন্টার যে ক্লাস করি স্যার, ওই 1 ঘন্টার ক্লাসে না পুরো সারা সপ্তাহের স্ট্রেসটা চলে যায়, আচ্ছা, আবার সেই এনার্জিটা ফিরে পাই, যে মিউজিকের মধ্যে যে ওই এনার্জিটাকে ফিরে পাওয়া যায়। মিউজিকটা শান্তির জায়গা, একটা ভরসার জায়গা। সে অসম্ভব স্ট্রেস না এখন, বুঝতে পারছেন এখন মানুষের জীবনে এখন তো নানা সংকটে আমরা আবদ্ধ, তাহলে- যুদ্ধ বিধ্বস্ত সারা পৃথিবী, সারা পৃথিবী। মানে সেখানে অস্থিরতা, একমাত্র সঙ্গীত, সাম্প্রদায়িকতা, একমাত্র এখানে- সঙ্গীত। হ্যাঁ, দেখুন সেটাই সঙ্গীত হচ্ছে শান্তির জায়গা, একদম আশ্রয়ের আমি জায়গা। বলি সঙ্গীত সব থেকে সহজ, কারণ সব থেকে কম অক্ষর আছে এতে, আচ্ছা, মাত্র 12টা অক্ষর শিখতে হবে আপনাকে তার একটা আগে ভাষা বাবা- শেখার জন্য। হ্যাঁ মাত্র 12টা অক্ষর, হুম, অনেক অক্ষর আমি শিখতে বলছি না, মাত্র 12টা অক্ষর শিখতে বলছি আপনাকে আচ্ছা, শুদ্ধ মনে, ব্যাস। আচ্ছা, সাধারণ বললেন আপনি। দিদি, আপনার কাছে আবার একটু আসি যে আপনি তো দুই বাংলায় দেখছেন, আপনি ঘুরছেন খুব ঘনিষ্ঠভাবে, নিজেও নাটক পরিচালনা করছেন, লিখছেন, তো কি অবস্থা দেখছেন বাংলাদেশের এবং কলকাতার মধ্যে সংস্কৃতি ভবন উত্তরাধিকার তাদের কি অবস্থা? বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলছি, ওখানে আমরা থাকতে চাচ্ছি যে আপনি শিল্পকলাতেও দেখলেন যে এখানে শিখছে ছাত্রছাত্রীরা, তো দুই বাংলায় আসলে কি অবস্থা বা কি করা উচিত এই ক্ষেত্রে? আমরা যদি শাস্ত্রীয় সঙ্গীতটাকে মানুষের মধ্যে জনপ্রিয় করতে চাই এবং ছড়িয়ে দিতে চাই, সেক্ষেত্রে দাদা তো কাজ করছেন, আমাদের এন্ড থেকে আমরা তো সাংবাদিক, আপনি নিজেও সাংবাদিক, কি করার আছে? সত্যি বলতে কি আমি তো ওর সঙ্গে যাওয়ার জন্য কলকাতাতে আমি আমার ম্যাক্সিমামই এই আড্ডাই হয় হ্যাঁ, আমার, কারণ বড় বড় মানুষদের সঙ্গে আপনি হ্যাঁ মিশছেন, বড় বড় বুঝতে পারছেন। মানুষদের সঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং অনেক তাদের পারফর্ম আমার দেখার সৌভাগ্য হয়েছে। তো সেই জায়গা ঢোকার পরে দেখার পরে আমাদের দেশে যখন আমরা দেখি, তখন আমার যেটা মনে হয়েছে যে ঘাটতি যেটা, আমরা এই যে শাস্ত্রীয় উৎসব একটা হয়ে গেল কিন্তু শিল্পকলায় আমরা 3 দিনই উপস্থিত ছিলাম, তো সেখানে যেটা ও আমাকে বললো, আমি তো বুঝি না ভালো করে, ওর কাছ থেকে আমি শুনলাম বা ও নিজে থেকেই আসলে কি ও তো শুদ্ধ শোনার অভ্যাস, ও যখনই কোনো কিছুতে ঘাটতি হয় না ওর সাথে সাথে রিয়েক্ট করে ফেলে। তো ওর যেটা ও আমাকে বললো এবং আমি বুঝলাম সেটা হলো যে শাস্ত্রীয় সঙ্গীতের যে জায়গাটায় মানে কঠিন, সেই জায়গাটা ওরা নিজে থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে অন্য কিছু করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তার সঙ্গে অনুষঙ্গ যারা আছে, যেমন তবলা, বাঁশি বা অনেক কিছু নিচ্ছে ওরা, আমি যেটা ওর কাছ থেকে বুঝলাম যে রাগ দিচ্ছে ভৈরবী আর ইসে দিচ্ছে বেহাত,
মানে বাঁশিতে বাজাচ্ছে বেহার, মানে এই যে কম্বিনেশনের প্রবলেম, এলোমেলো খিচুড়ি, মানে এটা তো হয় যাবে না, হ্যাঁ এটা তো ভুল। ও আমাকে ওইটাই বললো, তখন আমি বুঝলাম হ্যাঁ তাই তো। বললো যে এই ও যে রাগ বাজাচ্ছে তার সাথে তো ওদেরও সেই রাগটাই জানতে হবে। দেখা গেল ও জানে, ও জানে না, বাঁশিওয়ালা জানে না। হ্যাঁ, বাঁশিওয়ালা জানে না, তখন বাঁশিওয়ালা নিজের ইচ্ছা মতন একটা সুর দিয়ে দিল। তার মানে কি আমি ওই সঙ্গীতটা জানি না বলে আমি ধরতে পারছি না। তো এটা আমি ওকে পরে বললাম যে এটা প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে খুব জরুরি। মূল প্রবলেম হচ্ছে আমরা যারা শ্রোতা, আমাদের টুপি পরানো হচ্ছে, কারণ আমরা বুঝি না বলে আমাদের যা ইচ্ছে তাই ওরা একটা পরিবেশনা করে চলে যাচ্ছে। দেন শাস্ত্রীয় সঙ্গীতের উপরে একটা নৃত্য অনুষ্ঠান ছিল, সেখানেও সেম, মানে আমি ওখানেও দেখেছি এখানেও দেখেছি একই হয়তো কম্পোজিশন, এরা যেটা করছে যেটা কঠিন মানে পারফর্ম ডান্সের, সেই ডান্সটা ওরা করছেই না, ওরা শুধু স্টেজে একবার যাচ্ছে একবার আসতেছে ঘুরতেছে, কিন্তু ওই কম্পোজিশনটা কিন্তু অনেক বড় একজন মানুষের অনেক দাম দিয়ে হয়তো কিনে নিয়ে আসছে এখানে, কিন্তু সেটার সঙ্গে যে জায়গা যে স্টেপগুলো দেওয়া সেই যেটা কঠিন সেই স্টেপটা ওরা করছেই না। তখন ওরা নিজের মনের মতন একটা কম্পোজিশন করছে। আমি বললাম যে এইটা যদি ওর যার কম্পোজিশন উনি দেখে তাহলে এগুলোর তো মানে পিটাবে যে আমি করছি কি তোমরা অনেক দূরে সরে যাচ্ছি, সস্তা যে চর্চাটা, সহজ যে চর্চার শর্টকাট যেটা, সেটাতে আমরা যাচ্ছি। দাদা, দুটো প্রশ্ন আপনাকে করব, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। একটা হচ্ছে যে আসলে আমরা যে সাংবাদিক হিসেবে বিভিন্ন সময় লেগে যে হারিয়ে যাচ্ছে অমুক তমুক এরকম, এখন যদি আমি সেইভাবে বলি যে শাস্ত্রীয় সঙ্গীতও হারিয়ে যাচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, এটা বললে বোধহয় ভুল হবে না। তো এই জায়গায় আসলে মানে রাষ্ট্রীয়ভাবে কি করণীয় আছে, মানে প্রাতিষ্ঠানিকভাবে তো আছেই, রাষ্ট্রীয়ভাবে দুইটা, আমরা দুই বাংলা নিয়ে কথা বলছি। আসলে সবার আগে যেটা দরকার রাষ্ট্রীয়ভাবে, এখানে কোনো ইউনিভার্সিটি নেই যেখানে শাস্ত্রীয় সঙ্গীত শেখানো হয়। বা দারুণ একটা জায়গায় কথা বলছেন আপনি। ঠিক আছে, প্রথমেই একটা কলেজ এবং ইউনিভার্সিটি, প্রথমে একটা কলেজ করতে হবে যাতে একদম বিগিনার্স লেভেলটা যেটা সেটা তৈরি করা, এবং তারপরে ইউনিভার্সিটি লেভেল, এই দুটোই লাগবে। শুধু ইউনিভার্সিটি বানালে তো হবে না, তার আগে নিচে থেকে তুলতে হবে। তো এই দুটো সবার আগে হওয়া দরকার, এবং সেখানে এই মুহূর্তে এখানে যারা টিচার আছে তাদের প্রশিক্ষণের জন্য ভারত থেকে সাহায্য নেওয়া দরকার। ভারতের প্রশিক্ষকদের এনে এই প্রশিক্ষকদের একটা গাইডলাইন তৈরি করে দেওয়া, এবং তার যে মনে করুন একটা কোর্স হবে, সেই কোর্সটাও তাদেরকে দিয়ে তৈরি করিয়ে নেওয়া। যেমন তবলার, এখানে আমি শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি তবলা নাকি শুরু হয়েছে, কিন্তু তবলার যে 5-6টা ঘরানা রয়েছে তার কোনোটাই এখানে শেখানো হচ্ছে না। এখানে মিউজিক কলেজ আছে, সেই কলেজে আসলে কি শেখানো? সেইখানে তবলার জন্য যেটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ঠেকা বাজানো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে গান বাজানো, বা গাজলের সঙ্গে বাজানো, বা আধুনিক গানের সঙ্গে বাজানো। কিন্তু যে বাজনাটা শিখলে সে বাকি সবকটা এমনি বাজাতে পারবে, আলাদা করে বাজানোর শেখানোর দরকার নেই, সেইটাই শেখানো হচ্ছে না। মানে আমার অক্ষর জ্ঞান হলো না, আমার অক্ষর জ্ঞান হলো না, হ্যাঁ আমার গ্রামার শেখালাম না, আমি অক্ষর জ্ঞান করলাম না, কিন্তু আমি ওই ভাষায় কথা বলি, আমি ওই ভাষায় প্রবন্ধ লিখছি। তো আমরা শেষ প্রান্তে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি বলেন। এখন যেটা চেষ্টা করছি, আগামী যেমন সেপ্টেম্বর মাসে আমরা ওখানে আলাউদ্দিন খাঁ সাহেবের নামে একটা খুব বড় করে একটা অনুষ্ঠান করি, 6 সেপ্টেম্বর 7 সেপ্টেম্বর, এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের সহযোগিতা করেন অনুষ্ঠানটি করতে, আমরা রবীন্দ্র সদনে করি আমরা। এবং সেখানে আমি চেষ্টা করছি যে দুই বাংলার মানুষদের, যেহেতু আমি এখন প্রায় 2 বছর ধরে আসা যাওয়া হচ্ছে, এবার আমি বাংলাদেশের মানুষদের সেখানে আমন্ত্রণ জানাচ্ছি, এবং বিভিন্ন বিশিষ্ট মানুষদের সঙ্গে আমি দেখা করছি এখানে, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং তারা যদি দেখেন তখন তারা বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায় রয়েছে। তাদের দেখা দরকার, তাদের ওই বিষয়গুলোর মধ্যে আসা দরকার। এবং ওখানে আমরা যেরকম একটা চেষ্টা করছি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব এবং আয়েত আলী খাঁ সাহেব এদের নামে পুরস্কার দেওয়া, এবং একদম সেটা আমি চাইছি এই বাংলার মানুষরা দিক, তাদের হাত ধরে দিতে চাই, কারণ তাহলে তারা তার মর্মটা বুঝবে, বুঝতে পারবে যে কি ধন। একদম ঠিক একইভাবে আমি যেমন ভারতের বিভিন্ন সংস্থা, যেমন আজকেই একটি সংস্থা আমাকে একটি মানে ফোন করে আমাকে বললো যে তারা এভাবে করতে চায় একটি যৌথ, এবং তারা বলেছে তারাই নিজেরা স্পন্সর করবে, এবং বাংলাদেশে এবং ইরানিকে আমি বলছিলাম যে তুমি বাংলাদেশে যারা শিখতে চায় প্রশিক্ষণার্থী, তাদেরও তো কলকাতায় নিয়ে যাওয়া যায়। একদম হ্যাঁ, সেটা নিয়ে যাওয়া যায়, কিন্তু আমার মনে হয় একজন টিচারকে আনাটা অনেক সহজ এখান থেকে 14 জন স্টুডেন্টকে নিয়ে যাওয়ার থেকে, এটা অনেক সহজ। তাতে কি হয়, আমাদের এখানে ট্রেনার হয় অনেক, মানে প্রশিক্ষক আমরা নিজেরাই তৈরি করতে পারি।
যাতে ইন্ডিয়া থেকে আমাদের না আনতে হয় আর। একজন 14 জনকে শিখায় গেল, ওই 14 জন বাকিদেরকে শেখাবে। তাহলে আমাদের আর কিন্তু ওদের একটা প্রতি গাইডলাইন depend তৈরি হতে করা হবে। দরকার, সবার আগে এটার জন্য যে গাইডলাইন তৈরি করা দরকার, যে এইটা হবে আমাদের লক্ষ্য। মনে করো আমরা 5 বছর কি 7 বছর একটা লক্ষ্য নিলাম, লক্ষ্য নিয়ে যে আমাদের এই গাইডলাইন, তার মধ্যে আমরা এইটা টার্গেট করবো, যেভাবে সরকার একটা প্রস্তাবনাকে রাখে। কিন্তু এটা এখন যেভাবে চর্চা হচ্ছে সেটা কোনো গাইডলাইনের মধ্যে নেই। যদি আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি, দাদার কাছে পরে যাব। শেষ প্রান্তে আছি, যদি দর্শকদের উদ্দেশ্যে আজকের আলোচনার প্রেক্ষাপটে যদি কিছু বলার থাকে। আমরা যে একটা কথা এর আগে বলছিলাম আর কি, যে লোকসঙ্গীতের আমাদের আসলে আমি মিউজিকে ওর সঙ্গে থাকার জন্য আমার যেটা হয়েছে, অনেক নলেজ ডেভেলপ হয়েছে। আমি ওইগুলো নিয়ে এখন আমি বুঝতে চেষ্টা করছি বা আমি ভাবারও চেষ্টা করছি। হ্যাঁ, লিখিও হয়তো আমার নিজের মনে থেকে। সেটা হলো যে সত্যি আমাদের যে ঐতিহ্য লোকসঙ্গীত, আমরা তো লোকসঙ্গীত সমৃদ্ধ বাংলাদেশ, তো সেই লোকসঙ্গীতকে আমি কিছুদিন আগে থেকে এটা নিয়ে রিয়াক্ট আমি শুরুই করেছিলাম, যে আমাদের লোকসঙ্গীতটার যে মানে লোকজ যে মেইন মানে সলিড, আমরা সেটার মধ্যে মানে অন্য কিছু দিয়ে দিচ্ছি, সেটা আমার শুনতে ভালো লাগে না। তাহলে আমার কথা হলো কি, যে আমার লোকসঙ্গীতকেও যদি পপ সঙ্গীতের সাথে আমি মিক্সড করে দিচ্ছি, তাহলে আমার লোকসঙ্গীত কোথায় থাকবে? আমার লোকসঙ্গীতটা আমি ময়মনসিংহের গীতিকার, যেটা আমি যদি বলি যে ওই বৈষ্ণব পদাবলীকে আমি ফিকশন করব, মানে হিপ হপ দিয়ে দিব, তাহলে এটা তো হবে না। আমি বৈষ্ণব পদাবলী শুনতে আমি যেরকম ওটা আধুনিকায়ন করতে হবে, কিন্তু সেটা মূল জায়গা ঠিক রেখে, মানে যদি ইনস্ট্রুমেন্টাল আধুনিকায়নের কথা আমরা বলি, এখন ওইটাই আমরা ওইদিন আমরা গেলাম একটা লোকসঙ্গীত, ফোক সঙ্গীত। ফোক সঙ্গীতটা বলছে যে শুদ্ধ ফোক সঙ্গীত, আমি শুনতে গেছি, তো আমি যা দেখছি অক্টোপ্যাড, কিবোর্ড, তারপরে গিটার, তো এগুলো তো আমার যন্ত্রণা, এটা আমার দেশের যন্ত্রণা। আমি ওখানে দোতারা শুনলে আমার ভালো লাগবে, বা এই যে শুনলে ভালো লাগবে, তাই না? তো সেইটার অভাব নাই, সেটা চলে যাচ্ছে, আমরা অন্য কিছু দিয়ে মডার্নাইজ করি। আমার কথা হলো কি, যে লালন সঙ্গীত কোনোদিন মডার্ন হবে না। লালন সঙ্গীতই থাকবে, ওর মাহাত্ম্য আমার কাছে আজীবন আমাদের যুগ যুগ ধরে চলে আসছে, যে এটা সারা জীবনের জন্য, অনন্তকালের জন্য। আমি যদি বলি যে এই যে মুর্শিদি গান, ভাটিয়ালি গানকে আপনি কিভাবে মডার্ন করবেন? বাউল গান, আমি ওটাকে মডার্ন হিসাবে, তাহলে আমি মডার্ন গান শুনবো কেন? যদি ওটাই মডার্ন করতে হয়, তাহলে মডার্ন গান কোথায় যাবে? আর যারা যে কোক স্টুডিওতে আমি মাঝে মাঝে দেখি যে আমাদের যে লোকজ সঙ্গীত যত সুন্দরগুলোকে, আমার কথা হলো কি, যে তোমার তো ভাই অত ওর মধ্যে তোমার এরকম মানে দরকার নেই, চালে ডালে খিচুড়ি করার কোনো দরকারই নাই। আমার ওই লোকসঙ্গীতটাকেই সুন্দর করে তুমি একজন মানুষের গলায় তুলে ওইটাকেই পরিবেশন করো না। তোমার ওর মধ্যে তো এত ওই যে মানে কি বলে, এই ওইটা কি বলে, হিপ হপ দেয়, র্যাপ না কি বলে, ওটা দিয়ে ওর মধ্যে দিয়ে মানে ওর 12টা বাজায় দিচ্ছে। আমার কথা হলো যে আমার দেশের লোকসঙ্গীত ওইটা সারা বিশ্বে যাচ্ছে। আমি যদি প্রেজেন্ট করি, আমাকে যদি বাইরে যখন আমি যাই, তখন আমি আমার বাংলাদেশকে প্রেজেন্ট করি সেইখানে গিয়ে, তো আমার বাংলাদেশকে আমার মনে হয় গান সঙ্গীত দিয়ে প্রেজেন্ট করছি কোক স্টুডিওতে। লোকসঙ্গীতটাকে যদি আমার ওই যে দিতে হয়, ওই হিপ হপ দিতে হয়, তাহলে আমি লোকসঙ্গীত দিব না। আমি একটা হিপ হপ লিখে ওইটাকে পারলে তারা যেন করে দেখায়, লোকসঙ্গীতটাকে তো নষ্ট করার কোনো দরকার নাই। জি, অসাধারণ বললেন আপনি। আসলে এগুলো যে কে দেখবে, এটা একটা বড় প্রশ্নের উত্তর আমাদেরও জানা নেই। এটা তো দেখতে হবে কেন্দ্রীয়ভাবে কাউকে, যেটা আসলে কারা করছে, কি করছে। দাদা, শেষ প্রান্তে আছি, আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, সব মিলিয়ে আজকে যে আলোচনা করলাম এর প্রেক্ষিতে। দর্শকদের এটাই বলার সবার আগে, যে দেখুন, দর্শকদের মধ্যে দু ধরনের মানুষ রয়েছে। এক ধরনের মানুষ হচ্ছে যারা এটা সরাসরি চর্চা করছে, আর একজন হচ্ছে শ্রোতা, তাই না? তো যারা চর্চা করছেন তাদের দায়িত্ব হচ্ছে যে আমি এখন যুগটা হচ্ছে ইন্টারনেটের যুগ, আমি যাই বাজাচ্ছি, যাই কিছু করছি, সব ফেসবুক ইউটিউবের মধ্যে সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। তাহলে আমার দেশের যে কালচারটা, সেটা কিন্তু অন্যভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে। আমার দেশের কালচারটা কিন্তু ওরা দেখছে যে এটা তো অরিজিনাল কালচারের মধ্যে রুটেড নয়। তাতে কিন্তু বিদেশে কিন্তু আমাদের বদনাম হচ্ছে এটা করাতে, এটা কেউ বুঝতে পারছে না। আমরা যত বেশি রুটেড করব মিউজিকটাকে, তত বেশি ওরা আমাদেরকে ডেকে টানবে। আমরা এইভাবে মিউজিকটা করলে ওরা আমাদের ডাকবে? কোনোদিন ডাকবে না। ওদের মিউজিক ওরা আমাদেরকে দিয়ে কেন শুনতে চাইবে? সেটাই আপনি দারুণ বলেছেন। নোবেল প্রাইজ ওনারদের একটা অনুষ্ঠানে সিতার বাজাচ্ছেন ভারতের শিল্পীরা গিয়ে, এবং 5 মিনিটের একটি পরিবেশনা, সেটা শুনলে এখনো মনে হচ্ছে যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সঙ্গীতটা মনে হয় আমরা শুনলাম। আমি মাঝে মধ্যেই সেটা সার্চ দিয়ে আমি সেটা শুনি। একদম। তাহলে দেখুন, তাহলে
বিদেশের মাটিতে কিন্তু আমাদের আমাদের যেটা- সঙ্গীত সমাদৃত একদম সেটা কোনটা যেটা ট্র্যাডিশনালি আছে, ট্র্যাডিশনাল। তাহলে বাংলা ঢোল বাজার কথা, ডুবকি বাজার কথা, দোতারা বাজার কথা, একতারা বাজার কথা, খমক বাজার কথা, তার বদলে আমি কি বাজাচ্ছি প্যাড, গিটার, কিবোর্ড, ড্রামস, এগুলো প্রয়োজন নেই। তো আসলে অনেক কথা বলতে হয়, অনুষ্ঠানের সময়ের একটা সীমা আছে, শেষ করতে হবে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, পণ্ডিত দিশারি চক্রবর্তী আমাদেরকে সময় দিলেন। ইরানি বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বললাম পণ্ডিত দিশারি চক্রবর্তী, যিনি ভারতের কলকাতা থেকে এসেছিলেন, সঙ্গীত প্রশিক্ষক এবং গবেষক, সন্তুর বাদক। এবং কথা বললাম ইরানি বিশ্বাস, সাংবাদিক, কলামিস্ট এবং লেখক, নাট্যকার। তো আশা করি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে থাকি, সুরের মধ্যে থাকি, অসুর যেন আমাদের মধ্যে ভর না করে, সেই প্রত্যাশা থেকে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।